থেকে বের হও। কি হলো, এখন কথা বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? ভাবি, তুমি আমার উপরে এত রাগ করছো কেন? আমি কেন রাগ করছি সেটা আমার থেকে তো তোমাদের ভালো জানার কথা। আমি জানি বাবা যেটা করেছে সেটা অনেক বড় অপরাধ। আমি আজকে সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি। তোমাদের পরিবারের কোনো কথা শোনার ইচ্ছা আমাদের আর নেই। ভাবি, আমি ভাইয়ের সাথে একটা মিনিট কথা বলতে চাই। তুমি ভাইয়ের সাথে আমাকে একটাবার কথা বলার সুযোগ দাও, আমি ভাইয়ের সাথে কথা বলে চলে যাব। তুমি একটা কথা বলারও সুযোগ পাবে না, সেই সুযোগ আমি তোমাকে দিব না, কারণ তোমাদের পরিবারের সবাই সেই যোগ্যতাটা হারিয়েছো। আমি স্বীকার করছি বাবা যেটা করেছে সেটা অনেক বড় অপরাধ। তোমরা শুধু মুখে বলা পর্যন্তই, তোমাদের ভিতরে যে বিন্দু পরিমাণের অনুশোচনা নেই সেটা আমি ভালো করেই জানি। তোমরা আমার সাথে কথা বলতে চাইবে না, সেটাই স্বাভাবিক। তারপরও অনেক আশা নিয়ে এসেছিলাম ভাইয়ের সাথে একটাবার কথা বলার জন্য। তুমি যদি চাও আমি চলে যাই, তাহলে আমি এক্ষুনি চলে যাব। তুমি না গেলেও আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আরে তোমরা তো বেঈমান পরিবার, তোমরা আশেপাশে থাকলেই ভয় হয়, কখন আবার ক্ষতি করে ফেলো। তোমার বাবা এরকম একটা কাজ করার পরেও তুমি কোন মুখে আসলে আমার বাসায়? আজকে আমার শ্বশুর শহরে থাকেন বলে তোমার বাবা সুন্দর করে সেই সুযোগটা লুফে নিল। নিজের বড় ভাইকে সম্পদ থেকে এভাবে যে বঞ্চিত করা যায় সেটা তোমার বাবাকে না দেখলে বুঝতাম না। ভাবি, আমি লজ্জিত। তুমি আমাকে যে শাস্তি দেবে সেটাই মাথা পেতে নেব। কি শাস্তি দিব? হ্যাঁ, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো আমি লজ্জায় মারা যেতাম। তোমাকে আমার কোনো শাস্তি দেবার দরকার নেই, যা শাস্তি দেবার উপরওয়ালাই দিবেন। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? বের হওয়ার দরজা ওইদিকে, যাও। আসসালামু আলাইকুম। কি ব্যাপার কাউসার, তুমি কখন আসলে? একটু আগে আসছি ভাইয়া, সমস্যা নেই, আমি এখনই চলে যাচ্ছি। একটু আগে এসেছো তো এখনই চলে যাচ্ছ কেন? কি ব্যাপার কাউসার কখন আসলো? তুমি তো আমাকে কিছু বললে না। এতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করছো, আমি তো ভেবেছি কাজের খালার সাথে চিৎকার করছো। তুমি কি ওর সাথে এভাবে কথা বলছিলে নাকি? হ্যাঁ, আমি ওর সাথে এভাবেই কথা বলছিলাম। কেন? ও এতদিন পর আমাদের বাসায় এসেছে, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? এত বড় ক্ষতি করেছে আমাদের, ওদের সাথে কিভাবে কথা বলা উচিত? দেখো, যেটা হয়েছে সেটা চাচা করেছেন, ও তো আর করেনি। আর ও এর আগে পরে কিছুই জানে না। তুমি তো ওর সাথে এভাবে কথা বলতে পারো না। ওর বাবার জমি জমা কে পাবে? ওই তো পাবে। ওরা সবাই মিলে বুঝে শুনে এই কাজটাই করেছে, ওদেরকে এত সাধু ভেবো না। ও যে বুঝে শুনে করেছে সেটা কি তুমি জানো? আর তখন থেকে তুমি ওর বাবা করে যাচ্ছ কেন? এটা কেমন ভাষা? তাহলে কি বলবো শুনি? তিনি যেহেতু আমার চাচা, সুতরাং তিনি তোমারও চাচা। তোমার তাকে চাচা বলে সম্বোধন করা উচিত। আমি না বুঝলাম না, তোমরা কি সাধু সন্ন্যাসী পরিবার? তোমাদের এত বড় ক্ষতি করলো, তারপরেও তোমরা ওদের গুণগান গেয়েই চলেছো। আমি তার গুণগান করছি না, একদম না। শুধু তার প্রাপ্য সম্মানটুকু তাকে দিচ্ছি। কিসের সম্মান? এমন কাজ করার পরেও ওরা সম্মান পাওয়ার যোগ্য? কে কি করলো না করলো তার উপর ডিপেন্ড করে সেই মানুষটাকে সম্মান দেওয়া হয় না। আমরা মানুষকে সম্মান দিই কারণ আমরা সম্মান দিতে শিখেছি, এটা আমাদের পারিবারিক শিক্ষা। চাচাকে তুমি এরপর থেকে চাচা বলেই ডাকবে, অন্য কিচ্ছু না। এটা তোমার প্রতি আমার আদেশ। ঠিক আছে, চাচা বলেই ডাকবো। তোমার এত আদরের ছোট ভাই এসেছে, তাকে আপ্যায়ন করো, তার জন্য খাবারের আয়োজন করো, বিশ্রামের ব্যবস্থা করে দাও, শহরটা ঘুরিয়ে দেখা। আমি কিন্তু তোমাকে নিষেধ করেছি, তুমি ওর সাথে এভাবে কথা বলবে না। হ্যাঁ, আমি ওকে কিছু বলবো না, তুমি ওকে মাথায় করে নিয়ে বসে থাকো। তারপর কিছুদিন পর দেখবে ঠিকই একটা ক্ষতি করে চলে যাবে। সাপের স্বভাব তো, সাপরা কখনো ভালো হয় না, যতই তুমি বুকে টেনে নিবে ওরা ছবল মারবেই। আর একটা বার যদি তুমি ওর সাথে এভাবে কথা বলো, একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দিব। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাকে আমি তোমাকে এখনো শেখাতে পারিনি? কতবার আমি তোমাকে বলেছি, যেটা করেছেন সেটা চাচা করেছেন, এটার মধ্যে ওর কোনো হাত নেই। তুমি ওর সাথে কেন এভাবে কথা বলছো? আর যেটা হয়েছে সেটা বাবা আর চাচার মধ্যে হয়েছে, এটা তারা মিটমাট করে নেবেন। তিনি যাই করেছেন, তিনি এখনো আমার চাচা। আমি তাকে অসম্মান করে কথা বলতে পারি না, এবং তুমিও না। ইভেন বাবা নিজেই তো এখনো পর্যন্ত চাচাকে কটাক্ষ করে একটা কথা বলেনি, তাহলে আমরা কিভাবে বলতে পারি? বাবা গ্রামে যান না, চাচা এতগুলো বছর জমি জমা দেখাশোনা করেছেন। দাদুকেও শেষ বয়স পর্যন্ত তো চাচাই দেখাশোনা করেছেন। বাবা তার চাকরির জন্য যেতেই পারেননি, তাই হয়তো চাচার কাছে মনে হয়েছে জমি জমাতে তার অধিকারটা বেশি। তাছাড়া বাবাও তো স্বীকার করেছেন
যে এখানে তারও দোষ রয়েছে। উনি শুধু পড়াশোনা করে শহরে চলে আসলেন, তার কি নিজের বাবার প্রতি দায়িত্ব কর্তব্য ছিল না? সেটা তো তিনি পালন করতে পারেননি। বাবা একজন শিক্ষিত মানুষ হওয়ার পরও নিজের বাবার দেখাশোনাটা ঠিকমতো করতে পারলেন না। কিন্তু চাচা একজন মূর্খ মানুষ হবার পরও নিজের বাবার দেখাশোনা কিন্তু ঠিকই করেছেন। দাদুর শেষ দিনগুলোতে চাচাই তো তার পাশে ছিলেন, যে কারণে হয়তো দাদু খুশি হয়ে চাচাকে জমিতে একটু বেশি ভাগ দিয়েছেন। সে যাই হোক না কেন, সেটা তাদের ব্যাপার, তারা দুই ভাই বুঝবে। এটা তো আমাদের মাথা ব্যথার কারণ হতে পারে না। গ্রামের জমি জমা নিয়ে সমস্যা হয় না এমন পরিবার খুবই কম আছে, হতেই পারে। কিন্তু তাই বলে একটা সমস্যাকে ধরে প্রজন্মের পর প্রজন্ম নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করেই যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। আজকে দাদুর জমি নিয়ে বাবা আর চাচার মধ্যে সমস্যা হয়েছে, কিন্তু তাই বলে সেই সমস্যাটা আমার আর আমার চাচাতো ভাইদের মাঝে তো আসতে পারে না, সেটা আমি আসতে দিব না। ভাগ্য মানুষকে কোত্থেকে কোথায় নিয়ে দাঁড় করে এটা কেউ জানে না। আজকে আমাদের অবস্থান একটু ভালো, আমরা ওর সাথে খারাপ ব্যবহার করছি। এমন হতে পারে কিছু বছর পর আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার সন্তান গিয়ে হয়তো কাউসারের সন্তানের বাসায় গিয়ে দাঁড়াবে, অথবা কাউসারের বাসায় গিয়ে দাঁড়াবে। সেদিন যদি কাউসার বা কাউসারের সন্তানেরা আমার সন্তানের সাথে খারাপ ব্যবহার করে, সেই দোষটা কার হবে জানো? সম্পূর্ণ আমাদের। এই দোষ থেকে তুমি বা আমরা কিন্তু কোনোভাবেই নিস্তার পাবো না। শুধুমাত্র আজকে করা খারাপ ব্যবহারের কারণে আমাদের সন্তানের উপর একসময় খারাপ ব্যবহার আসবে। আমরা কতদিন এই সমস্যাটাকে নিজেদের মধ্যে পুষে রাখবো বলো তো? আমরা কি নতুন করে শুরু করতে পারি না? গ্রামের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বংশের মধ্যে জমি জমা নিয়ে সমস্যা রয়েছে। তাই বলে কি বাবা চাচাদের সমস্যা চাচাতো ভাইদের মধ্যে আসা উচিত? মোটেও আসা উচিত না। সেটা আমি আসতেও দিব না। আজকে এই সমস্যাটাকে ঘিরে তুমি কাউসারকে ছোট করছো, আমি ছোট করছি। তাহলে কি হলো? আমাদের বাবা চাচাদের সমস্যা আমরা নিজেদের মধ্যে টেনে আনলাম। আমি আমার চাচাকে আগে যতটা সম্মান করতাম এখনো ঠিক ততটাই সম্মান করি এবং ভবিষ্যতেও তাই করব। এবং তোমারও উচিত চাচাকে ততটাই সম্মান করা। এবং তুমি যাই বলো না কেন, আমার চাচাতো ভাইদের সাথে আমার সম্পর্ক আগে যতটা ভালো ছিল এখনো ততটাই ভালো থাকবে। আমি যেন ভবিষ্যতে আর কখনো তোমার মুখে তাদের প্রতি কোনো ধরনের অসম্মানজনক কথা না শুনি, আমি সেটা একদমই সহ্য করব না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। ওদের এমন প্রতিদানে তুমি যদি খুশি থাকো তাহলে আমিও খুশি থাকার চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, রান্না বসিয়েছিলে রান্নাটা শেষ করো। আর কাউসার গরুর মাংস খুব পছন্দ করে, ফ্রিজ থেকে গরুর মাংস বের করো। আর তুই যা, ফ্রেশ হয়ে নে, একটু পর একসাথে খেতে বসবো। আমি নতুন গাড়ি নিয়েছি জানিস? হ্যাঁ ভাইয়া, শুনেছি। সেটা দিয়েই তোকে নিয়ে শহরটা ঘুরে বেড়াবো। আর গ্রামে যাওয়ার কথা একদম চিন্তা করবি না। এমনিতে আমার বাসায় আসলে তো 7 দিনের আগে যেতে দিতাম না, কিন্তু এবার 14 দিন না থেকে যেতে পারবি না, নাহলে মানুষজন ভাববে তোর আর আমার মধ্যে ঝামেলা হয়েছে। আর এই বিষয়টা কিন্তু কখনোই মানুষকে বুঝতে দেওয়া যাবে না। মানুষ যদি একবার বুঝে যে আমাদের মাঝে ঝামেলা হয়েছে, তাহলে মানুষ এখানে এসে আগুনে ঘি ঢালার চেষ্টা করবে। মানুষজন কখনোই কারো ভালো দেখতে পারে না। যদি তারা বুঝতে পারে যে ভালো কোনো আত্মীয়র মাঝে ঝামেলা হয়েছে, তারা সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে না, বরং দুজনের কাছে দুজনের বিরুদ্ধে কথা বলে আর উস্কে দেওয়ার চেষ্টা করবে। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের ভেতরে যত যাই হয়ে যাক, মানুষজনকে সবসময় বোঝাতে হবে আমরা এক আছি এবং এক থাকবো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, যা তুই ফ্রেশ হো, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। আমার কিছু কাজ আছে, আমি শেষ করে আসছি। ভাইয়া, হ্যাঁ বল। আমি জানতাম না যে বাবা বড় চাচাকে এইভাবে ঠকিয়েছে। আমি যখন এই বিষয়ে জানতে পারি তখন বাবাকে একটা প্রশ্ন করেছিলাম, বাবা তুমি চাচার সাথে কেন এমনটা করলে? তখন আমি জানতে পারি যেটুকু জমি ভাগে বেশি পাওয়া গেছে সেটুকু জমি নাকি দাদা খুশি হয়ে বাবাকে দিয়ে গিয়েছে। কারণ শেষ বয়সে বাবাই দাদাকে দেখাশোনা করেছেন, চাচা তখন দাদার পাশে ছিলেন না। তখন আমি বাবাকে বললাম, আমিও তো পড়াশোনা করছি, একসময় ভালো চাকরি হলে আমিও তো শহরে চলে যাব। তখন যদি আমি চাকরির জন্য তোমার কাছে খুব বেশি না আসতে পারি, তুমি কি আমার উপরে অনেক নারাজ হবে? তুমি কি তোমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে? বাবা তুমি আমাকে পড়াশোনা করাচ্ছ যেন আমার ভালো একটা ফিউচার হয়। দাদা চাচাকে তার ভালো ফিউচারের জন্য পড়াশোনা করিয়েছেন। জীবন যুদ্ধ এমন একটা জায়গা যেখানে নেমে গেলে আর ফিরে আসা যায় না। চাচা হয়তো সেই জীবন যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছিলেন,
শেষে শুধু বাবাকে একটা কথাই বললাম, বাবা তুমি তো নিজের ইচ্ছায় পড়াশোনা করনি, যদি করতে তাহলে তুমিও চাচার মতো দাদা থেকে অনেক দূরে সরে যেতে। বাবার মুখে তখন কোনো কথা ছিল না। বাবা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা হয়তো নিজে খুব একটা গ্রামে যেতে পারেননি, কিন্তু সবসময় টাকা পয়সা পাঠিয়ে দাদাকে সাহায্য করেছেন। বাবা বিপদে পড়লে চাচা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, কিন্তু তারপরেও দাদা অনেক কষ্ট পেয়েছিলেন, কারণ তার শেষ দিনগুলোতে তার বড় ছেলে তাকে দেখতে আসতে পারেনি। তখন আমি শুধু বাবাকে বলেছি, দাদা না হয় কিছু বুঝতে পারেনি, তুমি তো সবই বুঝো, তুমি কি চাচাকে তার হক থেকে বঞ্চিত করতে পারবে? বাবার একটা কথাও বাড়াননি। তারপরের দিন উকিল ডেকে জমির কাগজ আবার নতুন করে করিয়েছেন। এই দলিলে দুই ভাইয়ের সমান অধিকার রয়েছে। এই দলিলটা দেওয়ার জন্য আজকে আমি তোমাদের বাসায় এসেছি, কিন্তু আসার পরে দেখলাম ভাবি আমার প্রতি অনেক নারাজ, তাই আমি এই দলিলের কথা বলার সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু তোর চাচাকে এসব বলে এত কিছু করার প্রয়োজন ছিল না। তুই যদি এসব নাও করতি, তবুও কোনোদিন তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা হতো না। সেটা আমি জানি, তুমি যে কেমন মানুষ সেটা আমি ছোটবেলা থেকেই জানি। বিশেষ করে আমি তোমার জন্য বাবার সাথে এরকম করে কথা বলেছি, আর আমি আজকে আসার পরে তোমার যে ব্যবহার পেলাম, খুব গর্ব হচ্ছে। তোমার মতো ভাইকে জমির ভাগ ফিরিয়ে দিতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আর বাকনামি করতে হবে না। যা ফ্রেশ হ। ভাইয়া, এই দলিলটা নাও। হ্যাঁ, এত বাকনামি করে দলিল নিয়ে এসছিস, নিজের বাবার সাথে লড়াই করে। দে, তোর ভাবির কাছে দে। ভাবি, এই যে নাও দলিলটা। কাউসার, আমি তোমাকে অনেক কিছুই বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। না না ভাবি, আমি কিছু মনে করিনি। আসলে বুঝোই তো, যা হয়ে এলো, যে কারণেই মন খারাপ হওয়ার কথা। আমি ভেবেছিলাম তুমি ইচ্ছে করে এই কাজটা করিয়েছো। তুমি মনে কোনো কষ্ট নিও না, বড় বোন হিসাবে তুমি আমাকে মাফ করে দিও। কি যে বলেন আপনি, এসব বলে আমাকে লজ্জা দিয়েন না। হয়েছে হয়েছে, তোমাদের বাংলা সিনেমার ক্লাইম্যাক্স যদি শেষ হয়ে থাকে, আপাতত এই সভা এখানে শেষ করি। তুই ফ্রেশ হয়ে নে, আর তোমার যদি ওর জন্য এতই খারাপ লেগে থাকে, তাহলে জমি একটা রান্না করো, ফিওর মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি, তোমরা দুজনে ফ্রেশ হয়ে নাও। কিরে, কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আছি। বাবা চাচারা যা শুরু করেছে, কিভাবে ভালো থাকি বল? তো তোর ব্যাগের ভেতরে কি? ভাইয়া ব্যাগে ব্যাগে কচু। কচু? তুই গ্রামে থেকে এত দূর কচু নিয়ে এসেছিস? হ্যাঁ ভাইয়া, মনে হলো শহরে কচু পাওয়া যায় না, এই জন্য সাথে করে কচু নিয়ে এসেছি। তো কচু নিয়ে এসেছিস, সাথে ইলিশ মাছ নিয়ে আসিসনি? ইলিশ মাছ? না ভাইয়া, ইলিশ মাছ তো নিয়ে আসিনি। আরে মজা করছি, মন খারাপ করছিস কেন? বিকালে বের হয়ে তুই আর আমরা বড় দেখে একটা ইলিশ কিনে আনবো, তারপর তোর গ্রামে থেকে আনা কচু দিয়ে ইলিশ খাবো। তুই কি শুধু কচু আর দলিল নিয়ে চলে এসছিস? কাপড় চোপড় কিছু নিয়ে আসিসনি? কাপড় চোপড় তো নিয়ে আসিনি ভাইয়া, ভেবেছিলাম দলিলটা তোমাকে দিয়ে বাড়িতে চলে যাব। মাঝে মাঝে তুই ভালোই থাপ্পড় খাওয়ার মতো কাজকর্ম করিস, তোকে থাপড়াতে বেশ ভালোই লাগে। কাপড় চোপড় ছাড়া আমার বাসায় চলে এসছিস, কোনো ব্যাপার না, তোর ভাবি আমার লুঙ্গি দিবে তোকে। গিয়ে এক্ষুনি শাওয়ার নে, তারপর একসাথে খেতে বসবো। ঠিক আছে ভাইয়া।